আজকে আমরা আলোচনা করবো বোরের পরমাণু মডেল নিয়ে। 1911 সাল রাদারফোর্ডের মডেলে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। তো তার ঠিক 2 বছর পরে এই ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে বিজ্ঞানী বোর একটা মডেল দেন, যাকে আমরা বলি হচ্ছে বোরের পরমাণু মডেল। হ্যাঁ, বোরের পরমাণু মডেল। বোরের মডেলটা এটা মূলত হচ্ছে আসে 1913 সালে রাদারফোর্ডের ঠিক 2 বছর পর। তো এই বোরের মডেলের মূলত 3টা প্রস্তাব ছিল, এবং একটা হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাব, এবং 3 নাম্বার যেটা শক্তি শোষণ কিংবা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব। তো প্রথম প্রস্তাবটা ছিল শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। 1 নম্বর হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাব। তো এই প্রস্তাবের মূল কথা ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই প্রস্তাবের প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। এই প্রথম কিন্তু একজন আমাদেরকে কক্ষপথে আইডিয়া দিল। এর আগ পর্যন্ত কেউ বলতে পারেন যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। আমরা থমসন মডেল পড়ে আসছি। থমসন মডেল বলা ছিল যে ইলেকট্রনগুলো জাস্ট অবস্থান করবে। এরপর আমরা এরপরে যেটা বললাম সেটা ছিল রাদারফোর্ডের মডেল। তো রাদারফোর্ডের মডেলে বলা হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, বাট কিভাবে ঘুরবে বা যে পথে ঘুরবে সেই পথটা দেখতে কেমন হবে এটা নিয়ে কোনো কথা বলে নাই। তো ফার্স্ট বিজ্ঞানী বোর বললো যে এটা বৃত্তাকার কক্ষপথ হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা বৃত্তাকার কক্ষপথ একটা আইডিয়া পেলাম। এখানে আমরা প্রথমে একটা বৃত্তাকার কক্ষপথ আইডিয়া পেয়ে গেলাম। এখন এই যে নিউক্লিয়াস থেকে যেটা একেবারে কাছাকাছি অবস্থান করে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ, এরপরটা 2 নম্বর কক্ষপথ, তারপরটা 3 নম্বর কক্ষপথ। এভাবে দেখা যায় কক্ষপথ নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই প্রথম কক্ষপথকে আবার কে শেল, দ্বিতীয় কক্ষপথ কে শেল, তারপর হচ্ছে এম শেল, এবং কে থেকে শুরু করে তারপর এখন চলতে থাকে। এগুলোকে মূলত কে11 দ্বারা প্রকাশ করা কিংবা 1 2 3 4 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং এই কক্ষপথগুলো হচ্ছে অনুমোদিত কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রন কিন্তু এই যে এই দুটা কক্ষপথের মাঝ বরাবর ঘুরতে পারবে না। হয় সেটা দ্বিতীয় কক্ষপথে ঘুরবে না, অথবা তৃতীয় কক্ষপথে ঘুরবে। তার মানে ইলেকট্রনের ঘোরার জন্য কিছু অনুমোদিত জায়গা আছে, সব জায়গায় সে ঘোরাফেরা করতে পারবে না। তো এই কারণে দেখে বলছে অনুমোদিত কক্ষপথ বলা হয়। আর এই কক্ষপথগুলোতে শক্তিমান নির্দিষ্ট। দ্বিতীয় কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তার যে শক্তি থাকে, তৃতীয় কক্ষপথে শক্তিমানটা একটু বেশি হবে, এবং শক্তিমানটা হচ্ছে ফিক্সড। এই কারণে দেখে বলা স্থায়ী কক্ষপথ বলা হয়। আমরা রাদারফোর্ডের মডেল যখন পড়ি তখন কিন্তু ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব ছিল, যে ওটা রাদারফোর্ডের একটা ভুল ছিল, যে এরকম ছিল যে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকারে ঘুরতে থাকে লাগাতার সে শক্তি বিকিরণ করবে। এই শক্তি বিকিরণ করতে করতে সর্পিল আকারে পথের দৈর্ঘ্য কমে কমে আস্তে আস্তে কেন্দ্রে পতিত হয়, পরমাণু ধ্বংস হয়। বাট ওই কথাটা কিন্তু আসলে ভুল ছিল। এটা যে ভুল প্রমাণিত হয়ে গেছে বোরের মডেল দ্বারা সেটা আমরা এখানে একটু পড়লে বুঝতে পারবো। বোরের কথা হচ্ছে ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকবে নিজে থেকে আপনি বাহ্যিক কোনো মাধ্যম ছাড়া আপনি কখনো শক্তি শোষণ বা বিকিরণ কোনটাই করবে না। অর্থাৎ সে যদি দ্বিতীয় কক্ষপথে ঘুরতে থাকে সে চাইবে দ্বিতীয় কক্ষপথে ঘুরতে। আমরা যদি বাহ্যিক কোনো এখানে মাধ্যম প্রয়োগ করি বা যদি আমরা কোনো একটা শক্তি প্রয়োগ করি সে বিষয় আলাদা, বাট নিজে থেকে কখনো সে শক্তি শোষণ উপর দিকে আসবে না, আর উপরে কোনো কক্ষপথ থেকে আপনি শোষণ শক্তি বিকিরণ করে নিচের দিকেও নামবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি নেই, ঘুরতে থাকে। এই কারণে এই মানটাকে বলে স্থায়ী মান। যে মানটা চেঞ্জ হয় তাকে আমরা অবশ্যই স্থায়ী মান বলি। তাহলে এখানে বলা যায় এই কক্ষপথগুলোকে আমরা স্থায়ী কক্ষপথ বলতে পারি, কারণ এই কক্ষপথের শক্তি মানটা কি হবে, নির্দিষ্ট হবে। এটা আমরা বলবো স্থায়ী কক্ষপথ। হ্যাঁ, এটা আমরা বলবো স্থায়ী কক্ষপথ। তার প্রত্যেকটা কক্ষপথে এই শক্তি মানটা কি হবে, নির্দিষ্ট হবে। তার নির্দিষ্ট কক্ষপথ একটা নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরতে থাকে। শক্তি শোষণ বিকিরণ যেহেতু কোনটাই হয় না আপনি নিজে থেকে, এই কারণে নির্দিষ্ট কক্ষপথে শক্তি ইলেকট্রন শক্তিমান নির্দিষ্ট। এই কারণে এই কক্ষপথগুলোকে বলছে স্থায়ী কক্ষপথ, কারণ এখানে শক্তিমানটা স্থায়ী বা নির্দিষ্ট। এখন এই যে আমরা বললাম যে শক্তিমান যে নির্দিষ্ট, এটা কিন্তু বের করা যায়। কোন একটা কক্ষপথে ইলেকট্রন শক্তি যদি আমরা বের করতে চাই, এই শক্তি বের করার সূত্র হচ্ছে En সমান লেখা যায় -13.6 ডিভাইডেড n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এই ইভি বা ইলেকট্রন ভোল্ট যেটা, এটা শক্তির একটা একক। জুল যেমন শক্তির একটা একক, একইভাবে এখানে ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক। এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন শক্তি মান বের করতে পারবো। এখানে n হচ্ছে কক্ষপথের নাম্বার। আমরা যত নম্বর কক্ষপথ নেবো শুধু ওই মানটা এখানে বসালে হবে। একজন একটু ক্যালকুলেটর বের করো। এখন আমরা এখানে প্রথম কক্ষপথ নিচ্ছি। তো প্রথম কক্ষপথ যদি আমরা নেই, এখানে দেখা যাচ্ছে এটা হবে মাইনাস, এখানে উপরে 13.6 ডিভাইড, এখানে হচ্ছে যেহেতু প্রথম কক্ষপথ এটা হচ্ছে 1 স্কয়ার, তার মানটা দাঁড়াচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট।
তার প্রথম কক্ষপথের শক্তি মানে যেটা। দ্বিতীয় কক্ষপথ যদি নেওয়া হয়, দ্বিতীয় কক্ষপথ এক্ষেত্রে -13.6 ডিভাইড 2 স্কয়ার হবে। এটা কক্ষপথের নাম্বার এখানে যেহেতু 2 এর উপর স্কয়ার করলাম, এই মানটা পাবো -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষপথ যদি আমরা নেই, তাহলে মানটা পাচ্ছি -13.6 ডিভাইডেড 3 স্কয়ার। একটু বলতো মান কত আসে। তাহলে এখানে আমরা জাস্ট করব কি, প্রতি ক্ষেত্রে এখানে শুধু কক্ষপথের মান নাম্বার বসাবো। -1.51 না, 1.51 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এখানে আমরা একটু আগে যে বললাম যে আমরা যত উপর দিকে যাব ধীরে ধীরে এখানে শক্তিমান বাড়তে থাকবে, তার প্রমাণ হচ্ছে যে মানগুলো দেখো, যেহেতু সামনে একটা মাইনাস দেয়া আছে, তাহলে এই মাইনাস মানের তুলনায় এই মাইনাস মানটা যেহেতু ছোট, তার প্রকৃত মান কোনটা বড় হবে? এটা বড়। তাহলে বোঝা গেল প্রথম কক্ষপথের তুলনায় দ্বিতীয় কক্ষপথের শক্তিমানটা বেশি হবে। আবার দ্বিতীয় চাইতে তৃতীয় কক্ষপথের শক্তিমানটা কি হবে? এখানে মানটা আরো বেশি। বুঝতে পারলাম এটা? তাহলে দেখা যাচ্ছে আমরা যত উপর দিকে যাব এখানে কক্ষপথের শক্তিমানটা আস্তে আস্তে তত ইলেকট্রন শক্তিমান তত বাড়তে থাকবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে মূলত ইলেকট্রন যখন কক্ষপথে অবস্থান করে তার শক্তিমান কিন্তু নেগেটিভ হয়, এটা আমরা মাথায় রাখবো, শক্তিমানটা হবে নেগেটিভ। আরেকটা বিষয় হচ্ছে আমরা যত উপর দিকে যাব, যত উপর দিকে কক্ষপথে যাওয়া যায়, উপর দিকে যত যেতে থাকবো ধীরে ধীরে কক্ষপথের মধ্যবর্তী শক্তি ব্যবধানগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আমরা আরেকটা মান বের করি তাহলে বুঝতে পারবো। দেখো E4 দেখো তো কত আসছে, তাহলে -13.6 ডিভাইড 4 স্কয়ার, এই মানটা কত আসে একটু বলো আমাকে। 0.85 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা যদি এখন এই দুটার ব্যবধান বের করি, এই দুটা ব্যবধান কত আসবে? এই দুটা ব্যবধান আসবে এখানে কত, এখানে কত 10.2 আসবে। এটা এই দুটা ব্যবধান আর এই দুটা ব্যবধান, এই মানগুলো একটু বলো আমাকে, মানগুলো কত আসে দেখো। এটা 1.89, এর পরেরটা 0.66। ওকে, এখন দেখো আমরা প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের ব্যবধান পেলাম 10.6, দ্বিতীয় এবং তৃতীয় ব্যবধান পাচ্ছি 1.89, আমরা তৃতীয় এবং চতুর্থ ব্যবধান পাচ্ছি 0.66। তার মানে এটা কিন্তু আস্তে আস্তে আমি নিচে এই যে E4 মানে কি উপর দিকে যাচ্ছি না, আমরা যত এরকম উপর দিকে যাচ্ছি তত কোনো ব্যবধান আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। এই কারণে মূলত আমরা যখন অনেকগুলো কক্ষপথ একসাথে নিব, সাপোজ এটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে n=3, এটা n4, এটা দেখা যাবে n5। তো এরকম যত উপর দিকে যাব ধীরে ধীরে এই ব্যবধানগুলো আস্তে আস্তে কি হয়, এগুলো মানগুলো কমতে থাকে এবং কক্ষপথগুলো আস্তে আস্তে কাছাকাছি আসবে। এবং যখন আমরা অনেক দূর চলে যাবো তখন দেখা যাবে কক্ষপথগুলো এতটা কাছাকাছি থাকে যে তুমি এটাকে আলাদা করতে পারবে না, যেটা কত নম্বর কক্ষপথ। কথা বুঝতে পারলাম? তো এই ছিল হচ্ছে আমাদের শক্তি স্তর সংক্রান্ত প্রস্তাবের ব্যাখ্যা। বুঝতে পারলাম? এটা গেল বোরের মডেলের প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাব। এখন আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করব। তো বোর মডেলের দ্বিতীয় প্রস্তাব ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাব। এটা ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রস্তাব। প্রথমে আগে জানতে হবে একটু কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি। আচ্ছা, আমরা এখানে একটা নিউক্লিয়াস নিচ্ছি। একটু আগে বললাম যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো এটা নিউক্লিয়াস, এখন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। এটা যখন ঘুরতে থাকবে এটা কিন্তু মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ। তো কুলম্বের সূত্র অনুযায়ী বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্লাস চার্জটা ইলেকট্রনকে কিন্তু ভেতরের দিকে টানবে, একে আমরা বলি কেন্দ্রমুখী বল F। আর ইলেকট্রন যখন ঘুরবে ওই কিন্তু বাইরের দিকে ছিটকে চলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো এটাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল F প্রাইম। আচ্ছা, ও যেহেতু এখন ঘুরতেছে তাহলে একটা ইলেকট্রনের বেগ থাকবে কিনা? ইলেকট্রন একটা গতিবেগ থাকবে, আবার ইলেকট্রন একটা ভরও থাকবে। আবার খেয়াল করো এই যে এখানে কিন্তু সে একটা সমান দূরত্ব বজায় রেখে কিন্তু ঘুরতে থাকে। তার বলা যায় এটা কি হবে? এটা হবে তার ব্যাসার্ধ। তো কৌণিক ভরবেগ যেটা, কৌণিক ভরবেগ বলতে বোঝায় রৈখিক ভরবেগ। আমরা 9 10 MV যেটা পুরো আসছিলাম,
আসলে এমভিটা ছিল রৈখিক ভরবেগ, যে আমরা 9টা পড়তাম না, যে দুটো গাড়ি এসে কি করলো, সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর গাড়ি দুটা কোন দিকে গেল, এরকম ম্যাথ করে আসছি তো আমরা। এখানে ভরবেগটা কিন্তু কাজ করতেছে দেখো একটা সরলরেখা বরাবর, এখানে বলে রৈখিক ভরবেগ। এখন এইভাবে কাজ না করে যদি একটু কোণ তৈরি করে যদি ভরবেগটা কাজ করতো, তখন তাকে আমরা বলবো রৈখিক ভরবেগ। হয় সেটা কোণ তৈরি করে কাজ করবে, নয়তো সেটা বৃত্তাকারে ঘুরতে থাকবে। তো এটা হিসাব করা হয় মূলত রৈখিক ভরবেগ এমভি যেটা থাকে, এটাকে আমরা ব্যাসার্ধ দ্বারা গুণ করলে যা পাই সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ সমান লেখা যায়, কৌণিক ভরবেগ যেটা, এই কৌণিক ভরবেগটা হচ্ছে রৈখিক ভরবেগ ইনটু ব্যাসার্ধ। রৈখিক ভরবেগ ইনটু ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ফর্মুলা। তো কৌণিক ভরবেগকে নরমালি আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। তো রৈখিক ভরবেগ একটু আগে বললাম এটা ছিল কি এমভি, আর ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এল সমান লেখা যাচ্ছে এমভি আর। এটা মূলত হচ্ছে কৌণিক ভরবেগ। এখন যদি বলি কৌণিক ভরবেগের এককটা কেমন হবে, এটা একক নিয়ে যদি আমরা কথা বলি, এখন খেয়াল করো এম এর এককটা কি কিলোগ্রাম, ভি এর একক মিটার পার সেকেন্ড, আবার আর এর একক যেটা সেটা কি হবে মিটার। তো টোটাল দাঁড়াচ্ছে এখানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের একক। এ ছিল আমাদের কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগটা হচ্ছে যখন মূলত কোণ তৈরি করে যখন কোনো কিছু ভরবেগ কাজ করবে বা যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, এই ক্ষেত্রে যে ভরবেগ তাকে আমরা বলি কৌণিক ভরবেগ। এটা বের করার সূত্র হচ্ছে রৈখিক ভরবেগ, যেটা আমরা পড়ে আসছি। এই রৈখিক ভরবেগটাকে শুধু আমরা বৃত্তের ব্যাসার্ধ দ্বারা গুণ করে দিব, কক্ষপথের ব্যাসার্ধ দ্বারা গুণ করতে হবে। তাহলে এই ব্যাসার্ধ দ্বারা গুণ করে সেটা দাঁড়াচ্ছে কি কৌণিক ভরবেগ। তাহলে এল সমান লেখা যায় এম ভি আর। এখন আসি এই কৌণিক ভরবেগের প্রস্তাবটা কেমন ছিল। কৌণিক ভরবেগের প্রস্তাব হচ্ছে কোন একটা ইলেকট্রন কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। একটু লিখে নাও, লিখো, মানে বোর্ডের প্রস্তাবে যেটা বলা ছিল লিখে নাও। কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে কৌণিক ভরবেগের কথা বলা হচ্ছে যেটা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। তো এই কথাটা অর্থ হচ্ছে এই যে আমরা mvr যেটা দেখলাম কৌণিক ভরবেগ, তাহলে mvrটা হচ্ছে এখানে h/2π যেটা এর পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে আমরা n দ্বারা গুণ করে দিব এর গুণিতক। তাহলে এখান থেকে আবার লেখা যায় mvr সমান আমরা লিখতে পারবো nh/2π। তো এটা হচ্ছে আমাদের বোর্ডের দ্বিতীয় প্রস্তাবের ফর্মুলা। এটা এখানে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে এখানে n এর ভ্যালু কখনো জিরো এবং ইনফিনিটি হবে না। n এর ভ্যালু 0 এবং ইনফিনিটি হবে না, এর বাদে যে কোনো কিছু হতে পারে। n এর ভ্যালু কখন 0 এবং ইনফিনিটি নেওয়া যাবে না। 0 যদি নেই, n এর ভ্যালু 0 নেওয়ার অর্থ কি কক্ষপথই নাই। তাই কক্ষপথ না থাকলে ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রন যদি না থাকে তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করতেছি কার জন্য। এরপরে n ইকুয়াল যদি ইনফিনিটি হয়, অসীম দূরত্বে কোনো একটা ইলেকট্রন অবস্থান করলে নিউক্লিয়াসের তার কোনো আকর্ষণ বল কাজ করে না। তো নিউক্লিয়াসের সাথে যদি আকর্ষণ বল কাজ নাই করে, তো ওটা তো পরমাণুর বাইরে জায়গায় আছে, পরমাণুর ভেতরে নাই। তো পরমাণুর মধ্যে যদি না থাকে তাহলে আমরা কার জন্য কৌণিক ভরবেগ বের করবো। এই কারণে n এর ভ্যালু 0 এবং ইনফিনিটি বাদে যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিতে পারবো, যে কোনো পজিটিভ পূর্ণ সংখ্যা নেওয়া যাবে এখানে। এই যে h যেটা, এই hটাকে মূলত বলা থাকে প্লাঙ্কের ধ্রুবক। এই hটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক বলবো কি আমরা। প্লাঙ্কের ধ্রুবকের মান পাওয়া যায় 6.626 10^34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই মান, এসআই পদ্ধতির মান এটা। আবার এটা লেখা যায় 6.626 10^27 8 সেকেন্ড। এই 8 সেকেন্ডটা হচ্ছে সিজিএস মান। জুল এবং আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে। জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল সমান লেখা যায় 10⁷ আর্গ। 1 জুল সমান 10⁷ আর্গ। তুমি খেয়াল করো, এটাকে যদি 10⁷ দ্বারা গুণ করা হয়, সেম এই মানটা চলে আসবে না? এটাকে 10⁷ দ্বারা গুণ করলে কিন্তু এই মানটাই চলে আসবে। ওকে, এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ম্যাথ করতে গিয়ে আমরা একটা ঝামেলায় পড়বো। সেটা হচ্ছে আমরা কখনোই এসআই মানটা নিব, অর্থাৎ কখন 34 নিব,
কারণ 27 নিব, এটা একটা ঝামেলা হয়। খুব সহজ একটা টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমার প্রশ্নতে যদি দেখি যে আর এর মানটা আমাদেরকে ব্যাসার্ধ যেটা, এই মানটা মিটার অথবা ভি এর মানটা যদি আমাদেরকে মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তাহলে এইগুলো যেহেতু এসআই ভ্যালু, এসআই একক, তাহলে এখানে আমরা এসআই মানটাই নিব। আর যদি এমন হয় যে এখানে প্রশ্ন পড়ে দেখা যাচ্ছে আর এর মানটা সেন্টিমিটার অথবা ভি এর মানটা দেওয়া আছে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড, তখন আমরা হচ্ছে 27 যেটা সেই মানটা নিয়ে আমরা কাজ করব। এগুলো মনে রাখতে পারলে আমরা ম্যাথ করতে পারবো। এখানকার ম্যাথগুলো খুবই ইজি। আমি একটা ম্যাথগুলো একটু লিখে নেব। এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? স্যার একটা ম্যাথ বলতেছি, লিখে নাও। লিখো, একটি পরমাণুর প্রথম শক্তি স্তর ব্যাসার্ধ, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর ব্যাসার্ধ, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর ব্যাসার্ধ 5.291, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর ব্যাসার্ধ 5.291 ইন্টু 10⁻11, 10⁻11 মিটার। একটি পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 5.291 ইন্টু 10⁻11, 11, 10⁻11 মিটার, 10⁻11 মিটার। এই শক্তি স্তরে পরিক্রমারত একটি ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এই শক্তি স্তরে পরিক্রমারত একটি ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, ব্যাসার্ধের মান এখানে দেওয়া ছিল আমাদের, এখানে আর দেওয়া ছিল এখানে 5.291 10⁻11 মিটার, এই মানটা দেওয়া ছিল আমাদের। খেয়াল করো, এই যে এই মানটা দেওয়া ছিল, শুধু একটা মান দেওয়া আছে। বলা হচ্ছে যে এখানে হাইড্রোজেন পরমাণুর একটা ব্যাসার্ধ দেওয়া ছিল প্রথম কক্ষপথের, ইলেকট্রন গতিবেগ কত হবে। তাহলে এই কক্ষে ইলেকট্রন গতিবেগ বের করতে গেলে আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এটা আমরা খুব সহজে বের করতে পারবো। চলো শুরু করা যাক। একটু আমরা খেয়াল করি, আমরা যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনটা আমরা একটু সলভ করে দেখি। তো আমাদের সূত্র হচ্ছে mvr সমান লেখা যায় এখানে nh/2π, এটা। তো আমাদের বের করতে বলছে এখান থেকে বেগ, গতিবেগ v বের করতে বলছে। তাহলে v সমান লেখা যাচ্ছে এখানে nh/2π m/r, এটা লেখা যায়। এখন দেখো, তো এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে NF1 প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ বলা ছিল এখানে। এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া ছিল এখানে 5.291, 10⁻11 মিটার দেওয়া ছিল এটা। আচ্ছা, ইলেকট্রনের ভর এটা আমাদের বলবে না যদিও, এটা আমাদের জানতে হবে। তো ইলেকট্রনের ভর যেটা কেজি এককে, কিলোগ্রাম এককে, সেটা লিখতে হবে। তাহলে এই মানটা হচ্ছে 9.11 10⁻31 কেজি, এটা আমাদের জানা থাকতে হবে। তো এই তো মোটামুটি হয়ে গেল। এখন হচ্ছে ভি বের করতে হবে এখান থেকে আমাদের। এখন মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে NFL দেওয়া ছিল কত, 1, NFL 1। এবার একটু খেয়াল করি, এই মানগুলো যেহেতু কিলোগ্রাম এবং মিটার, এই দুইটা মান হচ্ছে এসআই একক, তাহলে আমরা এখানে কোনটা নিব, 34 না 27? 34 নিতে হবে এসআই মান। তাহলে এই মানটা নিব 6.626 10⁻34। এখানে 2 পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, এমটা এখানে দেওয়া ছিল 5.291 10⁻11। আচ্ছা, এটা তো আর দেওয়া ছিল। আচ্ছা, এম এর মানটা আমরা আগে বসাই নিই। আচ্ছা, এম এর মানটা হচ্ছে 9.11 10⁻31। আর যদি আমরা আর যদি খেয়াল করি, তো আর এর মানটা দেওয়া ছিল এখানে 5.291 10⁻11, এটা দেওয়া ছিল। এখন একটু হিসাব নিকাশ করে দেখো মান কত আসে। হিসাব করে দেখো তো মানটা এটা আসে কিনা। হুবহু মান এটাই আসবে। দেখো, আমি কিন্তু হিসাব নিকাশ না করে চট করে বলে ফেললাম, মুখস্থ বলছি নাকি। এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি একটা। হ্যাঁ, একটা ট্রিক্সের মাধ্যমে তুমি ম্যাথ না করে চট করে আনসার বলতে পারবে এখান থেকে। তো যে কোনো কক্ষপথের মূলত ব্যাসার্ধ বের করার জন্য একটা আমি সূত্র শিখাই, দেখো। খেয়াল করুন, তো যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করার একটা সূত্র দেখো।
এই ভিএনটা লেখা যায় ভিএন সমান হচ্ছে z ডিভাইডেড n ইনটু 2.19 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। এটা বাস, তুমি চাইলে এই সূত্র দিয়ে খুব সহজেই দ্রুততার সাথে তুমি অ্যান্সার বের করতে পারবে। ভিএনটা হচ্ছে যে কোনো কক্ষপথে বেগ, এটা গতিবেগ, যে কোনো কক্ষপথে গতিবেগ। জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে মৌল বলবে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, জেড। এন হচ্ছে কক্ষপথের নাম্বার, এনটা কক্ষপথের নাম্বার। এখন খেয়াল করো, যদি আমাদেরকে কোনো মৌলের নাম উল্লেখ না থাকে, বুঝতে হবে এটা হাইড্রোজেন। যদি হাইড্রোজেন বল তাও হাইড্রোজেন, অন্য মৌল বললো সেটা। তাহলে এখানে কিন্তু আমাদের বলা ছিল যে হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে জেড এর ভ্যালু কত হবে, 1 হবে না? এখানে জেড এর ভ্যালু হবে 1। তাহলে প্রথম কক্ষপথের জন্য আমাদের বের করতে বলছে, জেড এর ভ্যালু এখানে 1। আবার প্রথম কক্ষপথটা কি, প্রথম কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু কত হবে, 1 হবে। আর এখানে 2.19 ইনটু 10⁶ মিটার পার সেকেন্ড। দেখো অ্যান্সার ইজ এটাই, 2.19 10⁶ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। এরকম যে কোনো কক্ষপথের জন্য বের করা যায়। যদি আমরা চতুর্থ কক্ষপথ বলতো 4 দিয়ে ভাগ করতাম। যদি বলতো যে লিথিয়াম 2+ এর জন্য চতুর্থ কক্ষপথ, তাহলে কিন্তু আবার এখানে জেড এর ভ্যালু বসাইতে হতো, লিথিয়ামের জন্য 3 বসাইতাম। তাহলে অন্য মৌল যদি বলে আমাদেরকে, অন্য কোনো মৌল বলে এখানে জেড এর ভ্যালু বসাইতে হবে। আর যত আমরা কক্ষপথ বলবে সেটা আমরা এখানে ভাগ করে দিব। আর মান এটাই। এই ফর্মুলাটার সাথে বড় ম্যাজিকটা হচ্ছে, এই প্রশ্নে একটাই মান দেওয়া ছিল, সেটা আর এ মান। দেখো আমরা আর এ মানটি ইউজই করি নাই, সেটা বড় ম্যাজিক এটাই, যে আর এ মানও দরকার নাই, জাস্ট মৌলটার নাম কি আর কোন কক্ষপথে অবস্থান করে, এই দুটা জানলেই চট করে এখানে সূত্র দিয়ে বের করে ফেলতে পারো। পারা যাবে? নাও আর একটা করি। লিখো, হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে, একটা ম্যাথ লিখো, হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে, হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে পরিক্রমণরত একটি ইলেকট্রন গতিবেগ, হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে পরিক্রমণরত, হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে পরিক্রমণরত একটি ইলেকট্রনের গতিবেগ, পরিক্রমণরত একটি ইলেকট্রন গতিবেগ 2.72, যেটা দেওয়া ছিল, মানে ভিটা দেওয়া ছিল এখানে 2.72 10⁵ এত মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে পরিক্রমণরত একটি ইলেকট্রনের গতিবেগ দেওয়া ছিল এটা। এখন বলা হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব। বলতো নিউক্লিয়াস ইলেকট্রন দূরত্ব মানে কি, ব্যাসার্ধ না? আর লিখো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব 0.85 ন্যানোমিটার। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব 0.85 ন্যানোমিটার। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব 0.85 ন্যানোমিটার। ইলেকট্রনটি কোন শক্তি স্তরে পরিক্রমণরত গণনা করো। ইলেকট্রনটি কোন শক্তি স্তরে পরিক্রমণরত গণনা করো। ইলেকট্রনটি কোন শক্তি স্তরে পরিক্রমণরত গণনা করো। আমি শুরুতে আবার একটু বলি, মিলিয়ে নাও। হাইড্রোজেন পরমাণুর একটি শক্তি স্তরে পরিক্রমণরত একটি ইলেকট্রন গতিবেগ 2.72 ইনটু 10⁵ মিটার পার সেকেন্ড। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব 0.85 ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তরে পরিক্রমণরত গণনা করো। কিসে মান বের করতে হবে বলো তো দেখি এবার? এন বের করতে হবে, রাইট। হ্যাঁ, চলো শুরু করা যাক। তো দেখো, এটা সলভ শুরু করলাম। এখানে আমরা সূত্র হচ্ছে mvr সমান লেখা যায় এখানে nh ডিভাইডেড 2π। তো আমাদের বের করার প্রয়োজন এখান থেকে n, তাহলে n সমান লেখা যায় 2π উপর দিয়ে দিলাম, 2π mvr ডিভাইডেড h। এখন আমাদের দেয়া ছিল এখানে v এর ভ্যালুটা দেয়া ছিল এখানে 2.72 10⁵ মিটার পার সেকেন্ড, আর দেয়া ছিল 0.85 ন্যানোমিটার। বাট এখানে ন্যানোমিটার দিয়ে ম্যাথটা করা যাবে না, এখন ন্যানোমিটারকে আমাদের কনভার্ট করা শিখতে হবে। এই ন্যানোমিটারে কিন্তু ম্যাথটা এখানে হবে না। হ্যাঁ, দেখো, ন্যানোমিটার থেকে মিটার কিংবা সেন্টিমিটার কনভার্ট করা খুবই সহজ। 1 ন্যানোমিটার সমান লেখা যায় 10⁻⁷ সেন্টিমিটার।
আর মিটারে লিখলে এটা হবে 10⁻⁻8 মিটার, 9 মিটার এটা হবে। আবার অ্যাংস্ট্রম দেওয়া থাকতে পারে অনেক সময়, এটা একটু শিখে রাখি। 1 অ্যাংস্ট্রম সমান লেখা যায় 10⁻⁻8 সেন্টিমিটার, অথবা লেখা যায় 10⁻⁻10 মিটার, এটা লেখা যায়। তো আমরা এটা একটু মনে রাখি, এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে 1 ন্যানোমিটার সমান এত সেন্টিমিটার বা এত মিটার, জাস্ট এখানকার মান দ্বারা তুমি শুধু গুণ করে দিবা। তাহলে এখন খেয়াল করো, এখানে বলো তো আমাকে মিটার নিতে হবে না সেন্টিমিটার নিতে হবে? এই মানটাকে এই প্রশ্নে মিটার নিতে হবে, কারণ আগে একটা মিটার দেওয়া আছে। তার মানে এই মানটাকে শুধু আমরা 10⁻⁹ দ্বারা গুণ করলে সেটা কি হয়ে যাচ্ছে, ওটাই মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.85, এটাকে আমরা 10⁻⁹ দ্বারা গুণ করলে সেটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিটার একক। বাস, এটা আর এম আরটা মিটারে চলে গেল। এখন এম তো আমাদের জানা আছে, এটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻31 কেজি। বাস, এখন এখান থেকে আমাদের এন বের করতে হবে। চলো শুরু করি। 2 ইন্টু পাই ভ্যালু হচ্ছে 2 ইন্টু পাই ভ্যালু 3.1416। এম যেটা, এমটা দেওয়া ছিল এখানে 9.11 10⁻31। আচ্ছা, ভি যেটা, এই ভি এর মানটা এখানে দেওয়া ছিল, এন বের করতে হবে। তাহলে ভি এর মানটা এখানে দেওয়া ছিল 2.72 10⁵। আর আর যে মান, আর এর মানটা দেওয়া ছিল এখানে 0.85 10⁻9, এটা মিটার। বাস, পুরোটা শেষ। এখন তুমি এইচ দ্বারা ভাগ করে দাও। তাহলে বলতো এইচ এর মান কোনটা নিব, 34 না 27? কত নিতে হবে? 34 নিতে হবে, কারণ সবগুলো এসআই মান ছিল, এটা এসআই মান নিতে হবে। 6.626 10⁻34। হিসাব নিকাশ করে দেখো মান কত আসছে। মানটা আসবে 1.99। 1.99 মানে কি বলতো দেখি? মানে পুরো একটা শক্তি স্তর, এখানে একটু গ্যাপ না, এ জায়গায় মিলতেছে না। বিষয়টা এমন না যে একটুর জন্য মানে কি শক্তি স্তর পূর্ণ করে নেয়, আসলে বিষয়টা এরকম না, পুরোটা আমাদের নিতে হবে। তাই এটাকে আমরা প্রায় 2 বলতে পারবো। তার মানে ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তর পরিক্রমতা অবস্থায় ছিল। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা ছিল কোথায়? 2 নম্বর কক্ষপথে। তাহলে ইলেকট্রন ছিল দ্বিতীয় কক্ষপথে। বুঝতে পারলাম এই ম্যাথ? ওকে, বাস, আমাদের 2টা প্রস্তাব এখানে শেষ। এখন আমরা তৃতীয় প্রস্তাব নিয়ে আলোচনা করব। তো আমাদের 3 নম্বর প্রস্তাব হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব। আমাদের 3 নম্বর প্রস্তাব হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব। বোর মডেলের তৃতীয় প্রস্তাব হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব। শক্তির শোষণ বা বিকিরণ। শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত প্রস্তাব। এখন তো লক্ষ্য করো, আমরা আলোচনার সুবিধার্থে আমরা 2টা কক্ষপথ বিবেচনা করে নিচ্ছি। এটা নিম্নতম কক্ষপথ, লোয়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল। উচ্চতম কক্ষপথ, নিম্নতম কক্ষপথ, লোয়ার হাই। আচ্ছা, এবার যদি কোনো একটা ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করি এবং এ যদি কোনো ক্রমে চাই যে আমি একটু উপর দিকে উঠবো, কি করতে হবে? কি শক্তি শোষণ করতে হবে না? এখন করবে কি, শক্তি শোষণ করবে। এই যে এইচ নিউ, এই পুরো শক্তি সে শোষণ করে নেবে। আবার যদি কোনো ক্রমে ইলেকট্রন উপরে থাকতো, ইলেকট্রন যদি উপর নিচের দিকে নামে, এক্ষেত্রে সে কি করবে? শক্তি বিকিরণ করবে। তো এইচ নিউটা হচ্ছে শক্তি, নিউ দ্বারা বোঝায় কম্পাঙ্ক। এই যে 9 আছে না বাংলায়, যে 9, 9-এর মাথা আমরা কেটে দিব, কেটে দিলে সে মার্কেট হয়ে যাবে। কি মার্কেট? নিউ মার্কেট। হ্যাঁ, তাহলে এটার নাম কি? নাম হচ্ছে নিউ। এটাকে বলা হয় কম্পাঙ্ক বলা হয়। আর নিউ এর মাথায় যদি আমরা কখনো এরকম একটা টান দিই, তাকে বলে নিউ বার। এটা দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। তাহলে শুধু নিউটা কি বলতো? শুধু নিউ হচ্ছে কম্পাঙ্ক, আর নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। আর নিউ বার একটা সূত্র আছে, এটা সমান লেখা যায় 1/λ। নিউ বার সমান লেখা যায় 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশি যেটা, ইনভার্স রাশি যেটা, সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা।
যাই হোক, এখন একটু খেয়াল করো। তাহলে এই প্লাঙ্কের ধ্রুবককে কম্পাঙ্ক দ্বারা গুণ করলে সেটা কি হয়ে যায়? শক্তি হয়ে যায়। ঠিক আছে, এই সমান এইচ নিয়েও লেখা যায়। তাহলে মূল কথা হচ্ছে ইলেকট্রন নিচ থেকে যখন উপর উঠবে শক্তি সে শোষণ করবে, উপর থেকে যখন নিচের দিকে নামবে শক্তি বিকিরণ করবে। এখন সে কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে এটা বের করবো কিভাবে? আমরা আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে এই কক্ষপথে শক্তির মান ছিল 10 একক, এখানে মান ছিল 10 একক, এখানে শক্তি মান ছিল 40 একক। তো বলতো ব্যবধান কতটুকু? ব্যবধান কতটুকু পাবো আমি? ব্যবধান 30 একক। তাহলে এই দুই কক্ষপথের শক্তি যতটুকু ব্যবধান, এই পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে অথবা এই পরিমাণ শক্তি তাকে বিকিরণ করতে হবে। তাহলে যদি নিচ থেকে উপর দিকে ওঠে তাকে 10 থেকে 40-এ যেতে হবে, তার মানে 30 একক শক্তি তাকে এক্সট্রা গেইন করতে হবে। আর যদি এটা উপর থেকে নিচের দিকে নেমে আসে, 40 থেকে যখন 10-এ আসবে 30 একক শক্তি সে বিকিরণ করবে। তাহলে বোঝা গেল যে মূলত ইলেকট্রন নিচ থেকে উপর উঠবে কিংবা উপর থেকে নিচের দিকে নামবে, এই ক্ষেত্রে তার যে পরিমাণ শক্তি শোষণ বিকিরণ করে সে শক্তির পরিমাণ কতটুকু? দুই কক্ষপথের মধ্যবর্তী শক্তি ব্যবধানের সমান। এই যে দুটা কক্ষপথ, এই দুই কক্ষপথের শক্তি ব্যবধান যতটুকু, এই পরিমাণ শক্তি সে শোষণ করবে নয়তোবা বিকিরণ করবে। তাহলে এখানে যে দুইটা কক্ষপথ পাওয়া যাচ্ছে, এই দুই কক্ষপথের মধ্যবর্তী যে শক্তি ব্যবধান ডেল্টা ই, যেটা ডেল্টা ই সমান কি বললাম? এইচ নিউ। তবে এখানে লিখতে হবে হচ্ছে হায়ার এনার্জি লেভেল ই হাই মাইনাস ই লো, উচ্চতম শক্তিস্তর শক্তি মাইনাস নিম্নতম শক্তিস্তর শক্তি। এটা বাদ দিলে কিন্তু আমরা এখানে দুই কক্ষপথের মধ্যবর্তী শক্তি ব্যবধান পেয়ে গেলাম, ডেল্টা ই যেটা। তাহলে পুরো বিষয়টা আবার বলি, চটকে উঠে নাও। ইলেকট্রন নিচ থেকে উপরে উঠলে শক্তি শোষণ করবে, আবার উপর থেকে যদি আমরা শক্তি বিকিরণ করবো। এই শক্তি শোষণ ও বিকিরণের মান দুই কক্ষপথের মধ্যবর্তী শক্তি ব্যবধানের সমান হবে। এটাই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞান বোর্ডের হচ্ছে প্রস্তাব, 3 নম্বর প্রস্তাব। ঠিক আছে, এটা ছিল 3 নম্বর প্রস্তাব। তাহলে এখানে সোজা কথা যে ইলেকট্রন উপর থেকে যদি নিচের দিকে ওঠে কি করবে? শক্তি শোষণ করবে। নিচ থেকে যখন উপর দিকে উঠবে শক্তি শোষণ করবে, উপর থেকে যখন নিচের দিকে নামবে শক্তি বিকিরণ করবে। একটু লিখে নাও। দেখো, ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে, ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে স্থানান্তরিত হলে, ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি শোষণ করে। ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি শোষণ করে। ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি শোষণ করে এবং উচ্চতম কক্ষপথ থেকে নিম্নতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি বিকিরণ করে এবং উচ্চতম কক্ষপথ থেকে নিম্নতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি বিকিরণ করে। শক্তির এই শোষণ কিংবা বিকিরণের মান কক্ষপথ দ্বয়ের, মানে দুইটা কক্ষপথের শক্তির এই শোষণ কিংবা বিকিরণের মান, আমি সোজা আরেকবার একটু বলি মিলিয়ে নাও। ইলেকট্রন নিম্নতম কক্ষপথ থেকে উচ্চতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি শোষণ করে এবং উচ্চতম কক্ষপথ থেকে নিম্নতম কক্ষপথে স্থানান্তরিত হলে শক্তি বিকিরণ করে। শক্তির এই শোষণ কিংবা বিকিরণের মান কক্ষপথ দ্বয়ের শক্তির এই শোষণ কিংবা বিকিরণের মান কক্ষপথ দ্বয়ের মধ্যবর্তী শক্তি ব্যবধানের সমান। শক্তির এই শোষণ কিংবা বিকিরণের মান কক্ষপথ দ্বয়ের মধ্যবর্তী শক্তি ব্যবধানের সমান। বাস লিখে ফেলছি। এখন এই যে কথাটা বললাম এটা ছিল হচ্ছে 3 নম্বর প্রস্তাব। এই 3 নম্বর প্রস্তাব একটা ফর্মুলা আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা এখানে দেখলাম যে আসলে শক্তির ব্যবধান কি হবে। এখানে হায়ার এনার্জি লেভেল মাইনাস লোয়ার এনার্জি লেভেল। ইলেকট্রন নিচ থেকে উপরে উঠুক কিংবা উপর থেকে নিচে নামুক, দুই ক্ষেত্রে কিন্তু সূত্র উচ্চতম কক্ষপথ শক্তি থেকে নিম্নতম কক্ষপথ শক্তি বাদ দিতে হবে, হাই মাইনাস লো করতে হবে সবসময়। আবার এটা সমান আমরা কি লিখতে পারি? ই সমান কি লেখা যায়? এইচ নিউ লেখা যায়, তাই না? আবার দেখো, তোমরা 9 ট্র্যাক সূত্র পড়ে আসছো, ভি সমান এফ ল্যামডা, মনে পড়ে? এই ভিটাই কিন্তু বড় হয়ে গেছে সি, আর এফটা বড় হয়ে গেছে নিউ, আর ল্যামডা ঠিক আগের মতো দেখতে ছোটখাটো আছে, ওটা ল্যামডাই থাকবে। তাহলে এখানে নিউ সমান কি লেখা যায়?
নিউ সমান এখানে সি বাই ল্যামডা। তাহলে এখানে যদি নিউ সমান আমার সি বাই ল্যামডা বসে তাহলে কি দাঁড়াচ্ছে এইচ সি বাই ল্যামডা হবে না এখানে। তাহলে এখানে কিন্তু দাঁড়াচ্ছে এটা এইচ সি ডিভাইডেড ল্যামডা। তাহলে এখানে আমরা ই এর অনেকগুলো সূত্র পেয়ে গেলাম। ই সমান হাই এনার্জি লেভেল মাস লোয়ার এনার্জি লেভেল, ই সমান এইচ নিউ, ই সমান এইচ সি বাই ল্যামডা। আবার একটা সূত্র দেখলাম নিউ সমান লেখা যায় সি বাই ল্যামডা, এটাও আমরা দেখলাম। বাস এই ফর্মুলাগুলো এখন আমাদের কাজে দিবে, এখন আমরা ম্যাথ করব। এখন আমি একটা ম্যাথ বলতেছি, একটু লিখে নাও। হ্যাঁ, আচ্ছা ম্যাথটা আমি একবার পড়ে যাই, পড়ার পরে আমি এখানে চিত্র আকারে বুঝাই দিই, তাহলে ভালো হবে, সুবিধা হবে। বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর বোর মডেলের দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে শক্তিমান যথাক্রমে -5.42 × 10⁻12 আর্ক এবং -2.41 × 10⁻12 আর্ক। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে আলোক রশ্মি যে নির্গত হয় তার তরঙ্গদৈর্ঘ্য গণনা করতে হবে। ম্যাথটা আমি একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করুন। আচ্ছা ম্যাথটা যা বলা ছিল আমি এটা জাস্ট তোমাকে মান টান সব এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে দুইটা কক্ষপথ ছিল, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা বলা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথের শক্তির মান দেওয়া ছিল এখানে -5.42 10⁻12 আর্ক, এটা দেওয়া ছিল দ্বিতীয় কক্ষপথের শক্তির মান। আর তৃতীয় কক্ষপথ যেটা, এখানে শক্তির মানটা দেওয়া ছিল -2.41 10⁻12 আর্ক, এটা দেওয়া ছিল। তবে এই মানগুলো কিসে দেওয়া আছে এবার সিজিএস এককে। এখন বলা হচ্ছে ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে নেমে আসে তো অবশ্যই সে কি করবে, শক্তি বিকিরণ করবে না। এই বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে বলছে, এটাই প্রশ্ন। তো চলো এখন শুরু করা যাক। এখন দেখো আমাদেরকে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে এখানে আমাকে এই যে ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমাদের প্রথম কাজ দরকার যেটা সেটা হচ্ছে ডেল্টা ই বের করা। আমাদের প্রথমে কি করতে হবে, এই দুইটার পার্থক্য বের করতে হবে, এরপর আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। চলো শুরু করা যাক। তো ডেল্টা ই সমান এখানে হাই এনার্জি লেভেল মাস লোয়ার এনার্জি লেভেল, তার অর্থ হচ্ছে এখানে E3 - E2 করতে হবে। এখানে আমাদের E3 - E2 করতে হবে। এবং E3 এর মানটা দেওয়া ছিল -2.41 × 10⁻12 আর্ক, এটা দেওয়া ছিল। -E2 এর ভ্যালুটা দেওয়া ছিল এখানে 5.42 × 10⁻12 আর্ক দেওয়া ছিল। একটু দেখো তো মান কত আসছে, একটু দ্রুত দেখো তো একটু মান কত আসে। (3.01 × 10⁻12 আর্ক আসছে। তাহলে এটা হচ্ছে দুই কক্ষপথের মধ্যবর্তী শক্তি ব্যবধান আমরা বের করে নিলাম আগে। তারপর ডেল্টা ই বের হয়ে গেল। এখন ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা বসালে আমরা এখান থেকে ল্যামডা বের করে নিতে হবে, বাস ম্যাথ হয়ে যাবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, ডেল্টা ই সমান লেখা যায় এইচ সি ডিভাইড ল্যামডা, বাট আমাদের বের করতে হবে ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা সমান এইচ সি ডিভাইডেড ডেল্টা ই। এবার খেয়াল করো ডেল্টা এর মান এখানে দেওয়া ছিল কত, 3.01 × 10⁻12 আর্ক। আমি বলতো এখানে এইচ এর মান কোনটা নেব, 27 না 34? 27 নিতে হবে, আর্ক এককের মান নিতে হবে। 6.626 10⁻27 আর্ক সেকেন্ড। আর আলোর বেগ কত বলো দেখি, 3 × 10⁸8 মিটার/সেকেন্ড। বসালে ম্যাথটা ভুল হবে, এখানে 10 বসাতে হবে, কারণ এই মানগুলো তোমরা হিসাব করা হবে সিজিএস। দেখো আলোর বেগ হচ্ছে 3 × 10⁸8 মিটার/সেকেন্ড, বাট আমরা যদি এখানে সেন্টিমিটার/সেকেন্ড বসাতে চাই তাহলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে কিনা, তাহলে হবে এটা 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে যখন আমরা সিজিএস এককে ম্যাথ করব তখন মান বসাবো 10⁻10, আর এস এককে ম্যাথ করলে বসাতে হবে 10⁸8। তাহলে এখানে বসাতে হবে আমাদের 3 × 10⁻10। এখানে কোনো ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো কত আসছে, মানটা আসছে 6.604 × 10⁻⁻5। ওকে, তাহলে এখন দেখো যেহেতু এই হিসাবটা আমরা করলাম সিজিএস এককে, তাহলে এখানে ল্যামডার মানটা কি আসবে, সেন্টিমিটার না মিটার? অবশ্যই সেন্টিমিটার আসবে। বাস এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গদৈর্ঘ্য। বুঝতে পারলাম? বাস
এই টপিক শেষ। লাস্ট এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা মডেলে কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, একেবারে বোর মডেলে কিছু সীমাবদ্ধতা থাকবে। এবার লিখো বোর মডেল সীমাবদ্ধতা। দেখো বোর মডেল সীমাবদ্ধতা। বোর মডেলের কিছু সীমাবদ্ধতা আমরা পাবো। আমরা এখানে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। বই অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে, বাট বোঝার মতো পয়েন্ট 3টা, বাদ বাকি সবগুলো প্রায় মুখস্থ টাইপের। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট যেটা লিখো, এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো, তোমাকে একটা কোশ্চেন দিই, এটা রাশিয়ান ইউনিভার্সিটিতে আসছে। নিচের কোনটির জন্য বোরের মডেল প্রযোজ্য? কোনটার জন্য বোরের মডেল প্রযোজ্য? এটা আমাদের রাশিয়ান ইউনিভার্সিটিতে 15 সালে এই কোশ্চেনটা আসছিল। তো একটা অপশন দেওয়া ছিল আমাদের এখানে হাইড্রোজেন প্লাস, একটা অপশন দেওয়া ছিল এখানে হিলিয়াম প্লাস দেওয়া ছিল, সি নাম্বার অপশন লিথিয়াম 2 প্লাস দেওয়া ছিল, হ্যাঁ। আর ডি নাম্বার একটা অপশন দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে বেরিলিয়াম লিখে একটা 2 প্লাস দেওয়া ছিল। তাহলে এখানে দেখতে হবে যেখানে ইলেকট্রন মাত্র একটা, একের বেশি বা কম হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আবার একটা প্লাস দিয়েছে, তাহলে ইলেকট্রন কতগুলো হবে? 0। পারমাণবিক সংখ্যা 2, একটা প্লাস দিয়েছে, তাহলে ইলেকট্রন একটা। এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে বাকিগুলো একটু দেখি। লিথিয়াম দেওয়া ছিল, লিথিয়াম 3, 2 প্লাস দিয়েছে মানে ইলেকট্রন, সরি এটা শুধু লিথিয়াম প্লাস হবে। আচ্ছা, লিথিয়াম প্লাস দেওয়া ছিল, তাহলে লিথিয়াম 3 প্লাস দেওয়া থাকলে ইলেকট্রন কয়টা? 2টা। বেরিলিয়াম এখানে 2 প্লাস দেওয়া আছে, বেরিলিয়াম 4, 2 প্লাস মানে ইলেকট্রন 2টা। তাহলে একমাত্র ইলেকট্রন পাচ্ছি একটাই, কোথায়? হিলিয়াম প্লাস। বুঝতে পারলাম? 2 নম্বর পয়েন্ট লিখে নাও। 2 নম্বর পয়েন্ট, এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম। এই মডেলটি কেবল 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম। পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে সক্ষম। যেখানে একাধিক পরমাণু থাকবে, যেখানে একাধিক ইলেকট্রন থাকবে, সেখানে কোন বর্ণালী ব্যাখ্যা দিতে পারবে না। ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন আবার দিবে যে হচ্ছে কোনটার জন্য বর্ণালী ব্যাখ্যা দিতে পারবে, আবার অ্যান্সার ওটাই হবে। আচ্ছা, এটা 3 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, একটু লিখে নাও, লিখো বোরের মডেল অনুযায়ী, একটু লিখে নাও, বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা। বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা। বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা। বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। কিন্তু বাস্তবে দেখা যায় তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে।
কিন্তু বাস্তবে দেখা যায় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। আমি আবার বলে একটু মিলিয়ে নাও। বোরের মডেল অনুযায়ী বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। তড়িৎ ক্ষেত্রের দ্বারা যদি এটা সূক্ষ্ম সূক্ষ্ম অঞ্চলে ভাগ হয়ে যায় তখন তাকে বলা হয় জীমান প্রভাব, তখন তাকে বলে স্টাক প্রভাব। আর যদি এটা চুম্বক ক্ষেত্রে এটা বিভক্ত হয় তখন তাকে বলা হয় জীমান প্রভাব। আমরা একটু বিষয়টা একটু আলোচনা করি। তাহলে এখানে আসলে দুইটা প্রভাব এখানে আমরা দেখবো, একটা হচ্ছে জীমান প্রভাব, একটা হলো জীমান প্রভাব। তো এটা মূলত হচ্ছে ম্যাগনেটের একটা প্রভাব থাকবে, চুম্বকের প্রভাব থাকবে, এখানে চুম্বকের একটা প্রভাব থাকবে, চুম্বকের একটা প্রভাব থাকবে এখানে। অর্থাৎ চুম্বকের দ্বারা বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাবে, যেটা এখানে বললাম। আরেকটাকে বলা থাকে স্টাক প্রভাব, অপরটাকে বলা থাকে স্টাক প্রভাব। স্টাক প্রভাব হচ্ছে এটা মূলত হচ্ছে একটা তড়িতের একটা প্রভাব থাকবে এখানে, এখানে একটা তড়িতের একটা প্রভাব থাকবে। তো এখন আমি এই পয়েন্টটা একটু ব্যাখ্যা দিই। 3 নম্বর যে পয়েন্ট বললাম সেটা একটু বলি। তো 3 নম্বর পয়েন্ট ছিল যে বাস্তবে কিন্তু রেখা মানে নরমালি হওয়া উচিত ছিল যেরকম একটা রেখা, সূক্ষ্ম একটা রেখা থাকবে বর্ণালী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মাত্র এখানে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, সাপোজ এখানে আমরা করলাম কি, এখানে একটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র তোমার হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলাম, নর্থ পোল সাউথ পোল, বা এখানে আছে সাউথ পোল নর্থ পোল, সাথে দেখা যাবে এটা অনেকগুলো রেখা আস্তে আস্তে ভাগ হয়ে যাবে, এটা অনেকগুলো রেখায় দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ভাগ হয়ে যাবে। এই যে একটা বর্ণালী সূক্ষ্ম রেখা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে চুম্বক ক্ষেত্রের প্রভাবে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলে জীমান প্রভাব। জীমান প্রভাবটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ভাগ হওয়ার ঘটনাকে বলবো আমরা জীমান প্রভাব। সেম ঘটনা যদি তড়িতের দ্বারা হয় তখন তাকে বলবো স্টাক প্রভাব। একইভাবে দেখা যাচ্ছে বর্ণালী একটা নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা ছিল, বাস্তবে দেখা যাবে যে মাত্র এখানে আমরা ধরে নাও এখানে আমরা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, সাথে সাথে দেখা যাবে যে এটা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাবে, এটা অনেকগুলো দেখা যাবে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাবে। তাহলে বর্ণালী হওয়া উচিত ছিল এরকম একটা নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এখন সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হচ্ছে। সেম ঘটনা চুম্বকের দ্বারা হলে জীমান প্রভাব, বিদ্যুতের দ্বারা বা তড়িতের দ্বারা হলে একে আমরা বলবো স্টাক প্রভাব। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে ব্যাখ্যা, যে বর্ণালী এরকম একটা নিরবিচ্ছিন্ন রেখা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়বে। বুঝতে পারলাম কিনা? তো এই ছিল মোটামুটি এখানকার আলোচনা।